সুধী দর্শক, স্বাগতম নিটোল টাটা জিরো আওয়ারে। সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বৈশাখী টেলিভিশনের আজকের আয়োজনের সঙ্গে রয়েছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গত এক সপ্তাহ জুড়েই গণমাধ্যমের প্রধান খবর মানবতা বিরোধী অপরাধ মামলার রায়। পরপর তিনটি মামলার রায় হয়েছে মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী এবং কামারুজ্জামান, এবং তিনজনেরই মৃত্যুদণ্ড হয়েছে আপিল বিভাগে এবং ট্রাইব্যুনালে। সাম্প্রতিক সময়ে যে মামলাগুলোর বিচার হচ্ছে, রায় হচ্ছে, এবং এর আগেও যেগুলো হয়েছে, যতগুলো মামলার এ পর্যন্ত রায় হয়েছে, দেশের মানুষ তার দ্বিগুণ হরতাল পেয়েছে। একটি রায় হলেই তার প্রতিবাদে রাজপথে হরতাল ডাকে জামাত, এবং এই সপ্তাহ জুড়েই প্রায় আজকে পবিত্র আশুরার সরকারি ছুটি ছাড়া পুরো সপ্তাহে হরতালের আওতায়, এবং আগামীকাল সকালেই আবার দেশের মানুষ একটি 48 ঘন্টার হরতালের মুখোমুখি হবে। যদিও বলা হচ্ছে যে এই হরতালগুলো এখন গণমাধ্যমের খবর, তারা বলছেন যে এই হরতাল অকার্যকর হয়ে পড়েছে, হরতাল ভোঁতা যন্ত্রে পরিণত হয়েছে, কিন্তু তারপরেও হরতালের ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে এর একটি প্রভাব, এবং সেটি নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব পড়েই। আমরা হরতালের অর্থনীতির ক্ষতির বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী। আমার বামে শুরুতে রয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, এবং রয়েছেন সৈয়দ নুরুল ইসলাম, মালয়েশিয়ান চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সদস্য। আমরা হরতালের প্রভাব, অর্থনীতি, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। একটু শুরুতে দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনামগুলো। কাশিমপুর থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামান, আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় সালাউদ্দিন কাদের ও মুজাহিদের মামলা। যুদ্ধাপরাধীদের রাষ্ট্রপতির ক্ষমা বাতিল আইন করার পরামর্শ বিশিষ্টজনদের, পাকিস্তানি ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার আহ্বান গণজাগরণ মঞ্চের। বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের জন্য যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করেছে তদন্ত কমিটি, আছে নাশকতার আশঙ্কাও, কাল প্রাথমিক প্রতিবেদন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলের জন্য বোমা তৈরি করছে জেএমবি, বিনিময়ে মিলছে আশ্রয় ও নিরাপত্তা, বাংলাদেশের সাঁড়াশি অভিযানে নেমেছে গোয়েন্দারা। এবং ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পবিত্র আশুরা পালিত, রাজধানীতে তাজিয়া মিছিল। দর্শক মণ্ডলী, শুরুতে যেটি বলছিলাম যে গত এক সপ্তাহ জুড়ে এই প্রধান সংবাদ শিরোনাম মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার এবং রায়। আজকের সংবাদ শিরোনামও শুধু বৈশাখী টেলিভিশনে অন্যান্য গণমাধ্যমও প্রধান সংবাদ হয়ে আছে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়। এবং আমি যেটি বলছিলাম যে এই এক একটি রায় হয় এবং এক একটি রায়ের প্রতিবাদে 2 দিন 3 দিন করে হরতাল হয়। এই হরতাল যদিও আমরা শহরের জীবনে, ঢাকায় সাধারণ মানুষের জীবনে খুব একটা প্রভাব পড়ে, এটা আমাদের চোখে পড়ে না, কারণ রাস্তায় গণপরিবহন যেমন চলে, অন্যান্য যানবাহন চলতেও দেখা যায়, ছোটখাটো দোকানও খোলে, কিন্তু শিল্পক্ষেত্রে, ব্যবসা এবং বাণিজ্য বিনিয়োগে এর প্রভাব কি? আমাদের সঙ্গে শুরুতে পরিচয় করে দিয়েছি ব্যবসায়ী সৈয়দ নুরুল ইসলাম রয়েছেন। আমি সৈয়দ নুরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই যে একটি হলো যে বিচার হচ্ছে, রায় হচ্ছে, এটা একটি বিচারিক প্রক্রিয়া। রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে সেই ক্ষোভ প্রকাশ করার জায়গা কিন্তু আদালত, পরবর্তী আইনে আশ্রয় নেওয়ার জায়গাও আদালত। তার পরিবর্তে রাজপথে হরতাল ডাকা, এটি কতটা যৌক্তিক? এবং এর সঙ্গে নিশ্চয়ই আপনি বলবেন যে হরতালের কারণে ব্যবসায়ী হিসেবে আপনি ব্যক্তিগতভাবে যেমন ক্ষতিগ্রস্ত বা আপনি এই বিরূপ সিচুয়েশনের মুখোমুখি হন, এবং ব্যবসায়ী সমাজ এটার কিরকম? হরতালকে আমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখতে চাই। আমি মনে করি এটা একটা বর্বর কর্মসূচি, অশিক্ষিত এবং বর্বরদের কর্মসূচি। আমাদের রাজনীতিবিদদের মেধার মান এত নিচে নেমে গেছেন, ওনারা কথায় কথায় হরতাল দেন। কে দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, আমরা হরতাল দেখছি। আমি হরতালকে কোনো সভ্য দেশের কোনো সভ্য কর্মসূচি হিসেবে দেখতে রাজিও না, দেখবও না কখনো। এখন প্রশ্ন আসছে, আমি না দেখলেও কি যেনারা হরতাল ডাকার ওনারা হরতাল ডাকবেন। হরতাল আমাদের ক্ষতি কি হচ্ছে? আমি কিন্তু যেটাকে বলা হয় যে টাকার অঙ্কে, সংখ্যা তথ্যে হরতালের, প্রতিটা হরতালে কত কোটি টাকার খরচ ক্ষতি হয় সেটা নিয়ে আমার কোনো তথ্য নেই, আমি বলি না। কিন্তু আমি সবচেয়ে বেশি কনসার্ন হরতালের কারণে আমাদের যে ইমেজ, বিজনেসের যে ইমেজ, সেই ইমেজ যে ক্ষতি হয় সেটা। কারণ আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতিটা অত্যন্ত ছোট অর্থনীতি, কিন্তু ভেরি ইন্টারেক্টিভ অর্থনীতি। আপনি দেখেন বাংলাদেশ আজকে দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি।
পুরোটাই নির্ভর করে কিন্তু বিদেশি বাজারের উপর, এবং বাংলাদেশের অর্থনীতিটা যতটুক না ডোমেস্টিক মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, তার থেকে অনেক বেশি মাত্রায় ইন্টারন্যাশনাল মার্কেটের উপর ডিপেন্ডেন্ট। সেটা হাসান মুন্সি সাহেব আমার চেয়ে বেশি বলতে হবে, উনি রিসার্চ নিয়ে কাজ করেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এক্সপোর্ট তথা বহির্বাজারকে আমাদেরকে ধরে রাখতে হবে। বহির্বাজারকে ধরে রাখতে হলে হরতাল দিয়ে আপনি ধরে রাখতে পারবেন না। না, হরতাল সম্পর্কে আপনার ব্যক্তিগত যে অভিমত, কিন্তু আমরা দেখছি কি আমাদের দেশের একেবারে জন্মলগ্ন থেকেও যদি ধরেন, তার আগেও এই হরতালের সংস্কৃতি রাজনীতিতে ছিল, এবং মুক্তিযুদ্ধের আগের যে মানে সরাসরি সশস্ত্র লড়াই শুরুর আগের যে কর্মসূচিগুলো, সেখানেও হরতাল একটি বড় কর্মসূচি হিসেবে ছিল এবং এই ধারাবাহিকভাবে চলে আসছে। আর শুধু আমাদের দেশে না, আপনি দেশের বাইরেও তো বিভিন্ন সময় ভারতে বন্ধ পালিত হয়, ইউরোপেও আমরা দেখেছি যে শ্রমিকরা মানে সেটা প্রেক্ষাপট থাকে, আসলে এটা প্রেক্ষাপট থাকে। আপনি দেখেন আমাদের এখানে রাজনীতিবিদ বলতে যাদেরকে আমরা বুঝাই, তারা আসলে সেই 70-এর দশক থেকে রাজনীতিতে এখনো আছে, তরুণ প্রজন্মের রাজনীতিতে এখনো নীতি নির্ধারক পর্যায়ে যায় নাই। আপনি দেখেন আমাদের দেশের রাজনীতিবিদরা এখনো পরাধীন দেশের রাজনীতিবিদদের চিন্তা চেতনা থেকে বের হতে পারেন নাই। 71-এর আগের বাংলাদেশ বা স্বাধীনতার আগের রাজনীতি আর আজকের রাজনীতি এক না। তখনকার রাজনীতি ছিল একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি। সেখানে আমরা যদি জানতাম যে ঢাকা চট্টগ্রাম উড়িয়ে দিলে স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে, 70-এ কিন্তু আমরা ঢাকা চট্টগ্রাম আমাদের মুক্তিবাহিনী উড়িয়ে দেওয়ার কথা ছিল না। বড় বড় ব্রিজ কালভার্ট উড়িয়ে দেওয়া তখন সেটা সময়ের দাবি ছিল। অর্থাৎ রাস্তাঘাট উড়িয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে, পোর্ট ধ্বংস করে আমি আমার দেশ স্বাধীন করেছি, তাই না? কিন্তু একই কাজটা যদি এখনো করতে থাকেন, তাহলে করছেনটা কি? সেই দিনের সময়টা ছিল একটা স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য জীবন এবং জীবিকার সমস্ত কিছু উৎসর্গ করার সংগ্রাম। আজ যখন আমরা স্বাধীনতা পেলাম, এখন আমাদের সংগ্রামটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি অর্জনের সংগ্রাম। এই অর্থনৈতিক মুক্তি অর্জন করতে গেলে যেহেতু রাজনীতিবিদরা রাজনীতি করেন, রাজনৈতিক ঘটনা প্রবাহ থাকবে। আজকের যে ইস্যুগুলো নিয়ে আপনি কথা বললেন, এগুলো কিন্তু রাজনৈতিক ঘটনা প্রবাহ, ইটস অল পলিটিক্যাল ইস্যুস। এই পলিটিক্যাল ইস্যুসগুলো অতীত ছিল, এখনো আছে, ভবিষ্যৎ হবে। আজকে হয়তো যুদ্ধাপরাধীদের ইস্যু, আগামীকাল হয়তো অন্য কোনো পলিটিক্যাল ইস্যু। পলিটিক্যাল ইস্যু ছাড়া পলিটিক্স চলতে পারে না। আমি রাষ্ট্রবিজ্ঞান বা ছাত্র না, কিন্তু আমি যেটা পলিটিক্স যেটা বুঝি, পৃথিবী যতদিন বেঁচে থাকবে, রাষ্ট্র যদি বেঁচে থাকবে, ততদিন পলিটিক্স থাকবে। পলিটিশিয়ানরা রাষ্ট্র চালাবেন, এবং রাষ্ট্র চালাতে গেলে পলিটিক্যাল ইস্যুসগুলো এক এক সময় এক এক রকমের ইস্যুর সামনে আসবে। যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকবে, যারা বিরোধী দলে থাকবে, তাদের মূল্যায়নটা ভিন্ন হবে। প্রতিবাদ করবেন বিরোধী দলরা, কিন্তু প্রতিটা মুহূর্তে যখন আমি হরতালের কথা ভাবি, আমি কিন্তু এখন হরতালের প্রতিবাদ করার চেয়ে অনেক বেশি প্রতিবাদ করি যারা হরতাল ডাকেন আর হরতাল করার মতো ইস্যু ক্রিয়েট করেন, সেই সব রাজনীতিবিদরা আসলে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি নিয়ে কাজ করছেন কিনা। এটাই হচ্ছে আমি কনসার্ন। আমি যে কথা বলার চেষ্টা করি একজন ব্যবসায়ী হিসেবে, একজন উদ্যোক্তা হিসেবে, একজন ইনভেস্টর হিসেবে, আর সর্বশেষে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেটা মনে করি যে হরতালকে কখনো আমি স্বাধীন দেশের কোন রাজনৈতিক কর্মসূচি হিসেবে আমি মানতে পারি না। এটা আমাদের প্রাত্যহিক জীবনের যতটুকু না ক্ষতি করছে, তার থেকে অনেক অনেক বেশি ক্ষতি করছে বিদেশে আমাদের এই মুহূর্তে। আমি আমার সাম্প্রতিক একটা অভিজ্ঞতার কথা বলি। আমি গত সপ্তাহে দুবাই ছিলাম, WIF এর একটা ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের। সেখানে আমাদের সাইড টেবিলে অনেক ইনভেস্টরের সাথে কথা হয়েছে। আমি কিন্তু সুযোগ পেলেই ব্যবসায়ীদের সামনে, বিদেশিদের সামনে একটা কথা বলি, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ হোপ, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ পসিবিলিটিস, অ্যান্ড বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ অপরচুনিটিস। আমাকে একজন ভদ্রলোক বলল, অপরচুনিটিস? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমরা দেখো তোমাদের দেশে বিদ্যুৎ নেই, তোমাদের দেশে রাস্তা নেই, ঘাট নেই, ওখানে আবার অপরচুনিটি কি? আমরা দেখো আমার রাস্তা নেই বলে আমার $1 বিলিয়ন টাকা ইনভেস্টর্স দরকার টু মেক মাই রোড। আমার বিদ্যুৎ নেই বলে $1 বিলিয়ন ইনভেস্টর দরকার টু মেক মাই পাওয়ার স্টেশন। আমার পোর্ট নেই বলে আমার $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট দরকার। This is opportunities for the investor. If you want to invest in our infrastructure, that's the best place to invest. এই কথাটা বলার পরে যখন আমি শুনি তোমাদের দেশে নাকি দিনের পর দিন হট স্ট্রাইক নামে কি একটা কর্মসূচির কারণে সবকিছু বন্ধ থাকে, এটাকে কিন্তু আর কভার করার মতো কোনো যুক্তি আমি খুঁজে পাই না। আমি আমার ব্যবসার খাতিরে ট্রেড বোর্ডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে অনেক জায়গায় যেতে হয়, বিদেশি বিনিয়োগকারীদের সাথে কথা বলতে হয়। বাংলাদেশের লাল সবুজের পতাকা সবসময় উঁচু করে ধরার চেষ্টা করি। অনেক সুন্দর সুন্দর কাজের পরেও একটা জায়গায় আমরা এসে হোঁচট খাই, সেটা হচ্ছে হরতালের কারণে আমাদের ইমেজ সংকটটাকে আমরা কিভাবে কাটাবো সেটা নিয়ে। ধন্যবাদ। আমি আবারও আসছি আপনার কাছে। তার আগে ডক্টর হাসান মনসুর, সৈয়দ নুরুল ইসলাম বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রসঙ্গটা এনেছেন যে বাংলাদেশ সম্ভাবনার দেশ, বাংলাদেশকে সুযোগ হিসেবে, এটি
সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা কি? বিনিয়োগ পরিস্থিতি আপনাদের গবেষণায় কি আছে? না, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সবাই আমরা চাই যে বিনিয়োগ পরিস্থিতি ভালো হোক, এবং আমরা মনেও করেছিলাম যে জানুয়ারির ইলেকশনের পরে যে 10টা মাস মোটামুটি একটু শান্তিপূর্ণ ছিল রাজনৈতিক পরিবেশটা তুলনামূলকভাবে, সেই হিসাবে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমরা দেখছিলাম। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় নাই। তার প্রধান কারণ হচ্ছে যে একটা অনিশ্চয়তা রয়ে গেছে রাজনৈতিক অঙ্গনে, এবং অনিশ্চয়তাটা হচ্ছে যে কখন না জানি কি হয়ে যায়। যেমন এখনো হয়তো এটা থেকে একটু কিছু আবার হয়ে যেতে পারে, যেটা আমরা মানে সংশয় থেকে এবং শঙ্কা থেকে বেরোতে পারছেন না বিনিয়োগকারীরা, অবশ্যই আস্থার জায়গাটি পাচ্ছেন না। বিনিয়োগ তো হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, হচ্ছে যে আমি চাই যে আমার এই কর্মকাণ্ড আগামী 20 বছর যেন আমি ভালোভাবে করতে পারি, এবং আমি ভালোভাবে আমার মুনাফা বা আমার যে উদ্দেশ্য সেটা আমি অর্জন করতে পারি। সেটা যদি না দেখে স্বাভাবিকভাবে বিনিয়োগ কিন্তু থমকে যায়, এবং যখন যেটা হয় যে মোটামুটি ভাবে একটা ছোটখাটো এক্সপ্যানশন হয় বা এটা হয়, কিন্তু বড় কর্মযোগে নামতে ব্যক্তি খাত কিন্তু সহজে এগোতে চায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে অবশ্যই আমরা হরতালকে অর্থনৈতিকভাবে কোনো মতেই সমর্থন করতে পারি না। অনেকে অনেক সময় বলেন যে হরতাল হলে কিছু আসে যায় না, হরতাল আমাদের কাজকর্ম হয়, আমাদের দেখা যায় হরতালের সময় হরতালের বছর এক্সপোর্ট আরো বেশি হয়, এমনও আমি শুনেছি, এবং স্ট্যাটিস্টিক্যালি কিছুটা হয়তো সত্যও হবে। সেটা ইম্পর্টেন্ট না। আমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে হরতাল আমাদের ভাবমূর্তিকে কিভাবে বিনষ্ট করে, বিদেশে এবং দেশেও। দেশের লোকেও কিন্তু হরতালের সময় শান্তিতে যে তারা তাদের রপ্তানি কার্যক্রম করছে এটা কিন্তু কেউ বলবে না। তারা ভয়ানক টেনশনের মধ্যে দিয়ে কাজ করে, কখন তাদের গাড়িটা পড়ে যায়, পুরো চালানটা নষ্ট হয়ে যায়, সেই ভয় তো থাকেই, এবং সেই ক্ষেত্রে তাদের সারা জীবনের একটা সঞ্চয় কিন্তু শেষ হয়ে যেতে পারে একটা দুর্ঘটনা ঘটে গেলে। তো এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা কোনো সময় অর্থনীতির জন্য সহায়ক হতে পারে না। সেই জন্য যেটা প্রয়োজন, আপনি যেটা বলছিলেন যে হরতাল তো আমাদের দেশে সবসময়, অতীতে সবসময় ছিল। হ্যাঁ, হরতাল পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে অ্যাজ এ লাস্ট রিসোর্ট ব্যবহার করা হয়তো সম্ভব, এবং অন্যান্য দেশেও হয়ে থাকতে পারে। কিন্তু আমি যেমন 32 বছর আমেরিকা এবং কানাডা থেকে এসে কোনোদিন হরতাল বলে কিছু শুনিনি, বা জেনারেল স্ট্রাইক বলেও কিছু শুনিনি। স্ট্রাইক হয়েছে অন ইস্যুস, কিন্তু জেনারেল স্ট্রাইক সারা দেশকে আমি থামিয়ে দেব রাজনৈতিক ভাবে, সেটা কিন্তু কোনো সময় কোনো রাজনৈতিক দল চেষ্টাও করে নাই এবং বলেও নাই। কারণ কি? কারণ তারা জনমতকে সম্মান করে, জনমত কিন্তু চায় না। এটা কিন্তু এবং এটার একটা মূল কারণ হচ্ছে জনমত কেন চায় না। আমাদের আজকের একটি পত্রিকাতেও একটি তথ্য এসেছে যে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপির একটি জরিপ রিপোর্ট প্রকাশ করে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে অহরহই হরতাল হচ্ছে, কিন্তু তারপরেও দেশের 90% মানুষ হরতাল কর্মসূচিকে একেবারেই পছন্দ করেন না, সমর্থনই করেন না। আমাদের দেশের অবস্থা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা মোটামুটি ভাবে সত্য। হরতালকে মানুষ এখন আর পছন্দ করে না, কারণ যেসব কারণে এবং এত রকমের কারণে হরতাল করা হয়, একটা সিঙ্গেল উদ্দেশ্য যদি থাকে, ভারতকে মুক্ত করেছে, স্বাধীন করেছে হরতালের মাধ্যমে, বা গান্ধীজির যে নিরস্ত্র আন্দোলন, শান্তির আন্দোলনের মাধ্যমে, সেটা তো এক ধরনের আন্দোলন, সেখানে হরতাল ছিল, বন্ধ ছিল। বাংলাদেশের আন্দোলনেও কিন্তু আমরা 71-এর 25শে মার্চ পর্যন্ত কিন্তু এটা গণ আন্দোলন, এবং এখানে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সবাই সরকারকে পরিত্যাগ করে একটা অল্টারনেট একটা গভর্নমেন্ট ফর্ম করে ফেলেছে পূর্ব পাকিস্তানে। তো এই যে একটা মুভমেন্ট, যেটা জনগণের দাবি, সেটা কিন্তু নুরুল ইসলাম যেটি বলছিলেন যে সময়ের দাবি, প্রেক্ষাপট তখন ছিল অবশ্যই ভিন্ন এবং বৃহত্তর, বিরাট একটা উদ্দেশ্য। সেটা কিন্তু ছোটখাটো উদ্দেশ্য না, সেটা একটা জীবন দুটো জীবনের জন্য না, সেটা একটা জাতির জন্য একটা বিরাট ঘটনা। সেই প্রেক্ষাপটে এটা হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, ছোটখাটো ইস্যুতে আমরা হরতাল ডেকে ফেলছি, এবং এটা এক ধরনের জননির্যাতনে পরিণত হয়ে গেছে। ছোটখাটো ইস্যু নয়, ছোটখাটো দলও হরতাল লাগছে, এবং পারও পেয়ে যাচ্ছে সেই হরতাল। আমি আপনি সেই হরতাল পালন করি বা না করি, হরতালের ডাক দিলেই কিন্তু মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা চলে আসে। বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়ে আমরা স্কুলগুলো বন্ধ হয়ে যায়, পরীক্ষাগুলো পিছিয়ে যায়। এই যে এক ধরনের, কিন্তু সবাই কিন্তু, সরকারও কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে জিনিসটাকে, যে হরতাল ঠিক আছে, ওই সময় আর ঝামেলা করে লাভ নেই, ওটাকে এক ধরনের ট্যাসিট অ্যাকসেপ্টেন্স দিয়ে দিচ্ছে। কিন্তু স্কুল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে। এই যে কারণগুলো হচ্ছে, এটা কিন্তু এক ধরনের আবার যোগাচ্ছে, আমি যেটাকে ইন্ধনও যোগাচ্ছে হরতাল করার জন্য, বিশেষ করে ছোট ছোট দলগুলোর পক্ষে থেকে। আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আমাদের রাজনীতিবিদদের বড় ব্যর্থতা হচ্ছে যে তারা এমন একটা রাজনৈতিক পরিবেশ, অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি করেছেন, যেখানে এই ধরনের হরতাল আবার
একটা সহযোগী মানে এক ধরনের রাজনৈতিক কার্যক্রম হিসাবে সাধারণভাবে স্বীকৃত হয়ে গেছে, যে আমাদের আর কিছু করার নেই, রাস্তায় গেলে লাঠি পেটায় ওটা করে আমরা হরতাল দিয়ে ঘরে বসে থাকলে হরতাল একটা হয়ে যায়। পরে আমরা ঘোষণা করে দিই আমাদের হরতাল সাকসেসফুল, সরকারি দল বলে যে আমাদের হরতাল ব্যর্থ। তো এটা একটা এক ধরনের ফার্সিক্যাল জিনিস, যেটা আমরা প্রত্যেক হরতালের পরেই দেখি দুই পক্ষ থেকে দুটো দাবি। এটা হরতালকে, যেটা আমরা যে হরতালের কথা আমরা বলছিলাম ভারত আন্দোলনের সময় এবং পূর্ব পাকিস্তান বাংলাদেশের আন্দোলনের সময়, সেই হরতাল তো এই হরতাল নয়। না, ইমেজ সংকটের কথা যেটা বলছিলেন সৈয়দ নুরুল ইসলাম, আমরা সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহের এই হরতাল পরিস্থিতি থেকে যদি আমরা ভুলেও থাকতে চাই, আপনি দেখুন যে প্রধানমন্ত্রী জাপান সফর করেছেন, প্রধানমন্ত্রী চীন সফর করেছেন, বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুবাই সফর করেছেন। কিন্তু জাপান এবং চীন সফরের প্রসঙ্গটা আমি আনতে চাই এই কারণে যে এই দুটো দেশ সফরের পর কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় প্রকল্প গ্রহণের একটা সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছে এবং ফিরতি সফরে জাপানের প্রধানমন্ত্রীও বাংলাদেশে এসেছেন। তাদের অনেক বড় বড় প্রকল্প আছে, এর মধ্যে আপনার চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজারের মাতারবাড়িতে একটি খুব বড় প্রকল্প, শুধু পাওয়ার প্ল্যান্ট না, এটিকে কেন্দ্র করে এটাকে বলা হয় আমাদের যে বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে, জি, এটা বিগ ইকোনমিক জোন করতে চায় আর কি, বিগ বে যেটাকে বলা। এটা তো একটি বিশাল, তার মানে আমাদের বিদেশি বিনিয়োগকারীরা আমাদের দেশের প্রতি আগ্রহ রাখেন, বিনিয়োগ করার আগ্রহ রাখেন। শুধু আপনি দেখেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা দেখেন, পৃথিবীর একটা বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ চীন এবং ভারত, প্রায় 250 কোটি মানুষ, তার সাথে আমাদের আরো 50 কোটি মানুষ, সব মিলিয়ে প্রায় 300 কোটি মানুষের যে মার্কেট। আমরা কিন্তু অর্থনীতি বলতে এখন বাজারকে বুঝি, আমি ব্যক্তিগতভাবে বাজারকে বুঝি, উনি হয়তো বুঝবেন অর্থনীতি মানে হয়তো আসলে বাজার, কারণ বাজার ভিত্তিক অর্থনীতি আজকাল পৃথিবীতে চলছে। এই 300 কোটি মানুষের বাজারের একটা হার্টের মধ্যে বাংলাদেশ। জাপান এসে বাংলাদেশের দিকে কথা বলছে এমনি না, এখানে কিন্তু গিভ অ্যান্ড টেক। জাপান চিন্তা করছে এই অঞ্চলটা যত বেশি উন্নত হবে তার গাড়ি তত বেশি চলবে। চায়না চিন্তা করছে জাপান তো এসে গেল মনে হয় বাংলাদেশকে, আমরাও বাংলাদেশে যাই। ভারত বসে আছে। সবকিছু মিলে এটার পুরোটা কেন্দ্রটাই হচ্ছে আসলে বাজার। বাজার ভিত্তিক অর্থনীতির কারণে 300 কোটি মানুষ এখন ভোক্তা হিসেবে মার্কেটে এসছে, কনজিউমার হিসেবে। এখন 20 বছর বা 10 বছর আগে কিন্তু আমাদের ভূখণ্ডের অর্থাৎ চীন, ভারত, বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়ার মানুষরা কনজিউমার হিসেবে এন্ডোর্স ছিল না আমাদের বাইং ক্যাপাসিটির কারণে। আমাদের বাইং ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে আমাদের এখানে মার্কেট ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। মার্কেট ডিমান্ড ক্রিয়েট হওয়ার পরে এই যে 300 কোটি মানুষের মার্কেট, সেখানে বাংলাদেশের অবস্থানটা আপনি যদি দেখেন, এখানে বিনিয়োগ না হয়ে পারে না। জাপানিজরা যখন ভাবে বাংলাদেশ ইজ দ্য পটেনশিয়াল কান্ট্রি ফর দ্য ইনভেস্টমেন্ট, চাইনিজরা যখন ভাবে ভারত তো অনেক আগে ভেবে বসছে, আর আমি কেন ভাবছি না, সেটা নিয়ে আমার প্রশ্ন। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছেন, উনি চায়না গেছেন, জাপান গেছেন, দুবাইতে গেছেন, উনি বিনিয়োগের কথা বলছেন। কিন্তু একটা কথা ভাবতে হবে যে একজন প্রধানমন্ত্রী শুধু ভাবলে হবে না, পুরো রাষ্ট্রযন্ত্রকে সেটা ভাবতে হবে। আমি কিন্তু সরকারি দল এবং বিরোধী দল সবাইকে রাষ্ট্রযন্ত্রের অংশ ভাবি। সরকারি দল বা সরকারি দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশকে কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠবে, জাপান আসবে, চায়না আসবে, ইন্ডিয়া আসবে, হবে না যদি পুরো রাষ্ট্রযন্ত্র ওনাকে সাপোর্ট না করে। একসঙ্গে রাষ্ট্রযন্ত্রের সাপোর্টটাকে কালেকটিভ সাপোর্ট করতে হবে, ইন্ডিভিজুয়াল সাপোর্ট দিয়ে কিন্তু কখনো কাজ হবে না। তাই আমাদের এই বিনিয়োগ সম্ভাবনাগুলোকে সামনের দিকে নিয়ে যেতে হলে উই হ্যাভ টু হ্যাভ এ কালেকটিভ ডিসিশন এন্ড কালেকটিভ মুভ। ধন্যবাদ সৈয়দ নুরুল ইসলাম। আমরা এই আলোচনায় আবার ফিরবো একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকুন।